দেখে নেব খেলার সময় শিরোনাম। বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাবে বিসিবি। 2031 সালের আগে সুযোগ পাবে আইসিসির একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে অনুরোধ বাংলাদেশের। জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানালো বিসিবি, 48 ঘন্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। নারী এশিয়ান কাপ ফুটবলের বাংলাদেশ দল নিয়ে লুকোচুরি বাফুফের। আনিকা আলপিদের নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের পর সরিয়ে দিল ফেডারেশন। এবং দায় সারা নারী ফুটবল লিগের শেষ দিকে এসে ট্রফি উন্মোচন বাফুফের। শেষটায় এমন আয়োজনে ক্ষোভ ফুটবলারদের, আশ্বাসই সীমাবদ্ধ ফেডারেশন। শুরুতে ক্রিকেট। আইসিসি, বিসিবি এবং পিসিবির ত্রিপক্ষীয় বৈঠক থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। বিসিবির করা প্রায় সবগুলো দাবি মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি নিজেই। বিশ্বকাপে অংশ না নিলেও আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়া হবে না বলে জানিয়েছে আইসিসি। বরং বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপে অংশগ্রহণের পূর্ণ ফি দেয়া হবে বিসিবিকে, যা ক্রিকেটারদের জন্য বড় সুখবর। এছাড়া 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে আরও একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ করে দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটের বৃহত্তর বাজার এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আইসিসি এবং বাংলাদেশ নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখারও অঙ্গীকার করেছে দুই পক্ষ। এর আগে লাহোরে আইসিসি পিসিবির সঙ্গে জরুরি বৈঠক শেষে ঢাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যে সভা নিয়ে ক্রিকেট বিশ্বে কৌতূহল তুঙ্গে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা 48 ঘন্টার মধ্যে জানাবে পাকিস্তান। এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি। আর বিসিসিআই বলছে সব নির্ভর করছে আইসিসির ওপর। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় পাকিস্তানকে ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচটি খেলতে অনুরোধ করেছেন আমিনুল ইসলাম বুলবুল, যা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বিসিবি। হুট করে একদিনের সফরে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ পাকিস্তান তো বটেই, ভারতের ক্রিকেট আঙ্গনেও কানাঘুষা। কি হলো সেখানে? আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে জরুরি আলোচনা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভীর। তবে সেখানে বিসিবি প্রেসিডেন্টের অংশগ্রহণ যোগ করে বাড়তি মাত্রা। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। সেখানে ভালোই সময় কাটিয়েছেন বিসিবি প্রধান। এরই মধ্যে ফিরেছেন ঢাকায়। তবে লাহোরের মিটিংয়ের মূল এজেন্ডা ছিল ভারত পাকিস্তান ম্যাচই। শোনা যাচ্ছে চলমান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ম্যাচ বয়কট না করতে পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি। ক্রিকেট ক্লাসিকো মাঠে না গড়ালে যে বিশাল আর্থিক লোকসানের মুখে পড়তে হবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, সে কারণেই এই জরুরি সভা। যদিও এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআই কর্তাদের। जो आईसीसी निर्णय लेगी, आईसीसी के निर्णय के साथ हम जाएंगे। बीसीसीआई की तरफ से इसमें कोई बयान नहीं है। जो कुछ भी आईसीसी तय करेगी वो हम मानेंगे। তবে আইসিসিকে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারির ম্যাচ খেলবে কিনা মিটিংয়ের 48 ঘন্টার মধ্যে তা জানানোর কথা পাকিস্তানের। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অনেক দাবি দেওয়ার মাঝে নাকি একটি ত্রিদেশীয় সিরিজের কথাও ছিল, যেখানে ভারত পাকিস্তানের পাশাপাশি তৃতীয় দল হবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মিডিয়ার বেশ কিছু খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বিসিবির একটি সূত্র। জানা গেছে ত্রিপক্ষীয় বৈঠকে বিসিবি সভাপতি নাকি একটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন, ভারতে বিশ্বকাপ বয়কট করায় যাতে বাংলাদেশকে কোনো শাস্তির মুখে না পড়তে হয়। এছাড়া এফটিপিতে যাতে কোনো প্রভাব না পড়ে কিংবা বাংলাদেশ সফরে বা বিপিএলে খেলতে বিদেশি ক্রিকেটারদের কোনো রকম বিধিনিষেধ না দেয়া হয়, সে অনুরোধও রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। তবে বাংলাদেশের সব দাবি মানলেও পাকিস্তান ভারতকে নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের যে শর্ত দিয়েছিল পিসিবি, সেটা নাকচ করে দিয়েছে আইসিসি। ভারতীয় গণমাধ্যমগুলো এমনটাই দাবি করছে।
গুজবের ভিড়ে আসল খবর খুঁজে বের করার কাজটা কঠিন হচ্ছে দিনকে দিন। বিশেষ করে বিশ্বকাপ ইস্যুতে ভারতীয় আর পাকিস্তানি মিডিয়ার একের পর এক প্রোপাগান্ডা রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য। আইসিসির সাথে পিসিবি আর বিসিবির সভার দিনেও একই অবস্থা। গোটা দিন জুড়ে একের পর এক খবর প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ভারতীয় মিডিয়াগুলো। এনডিটিভির দাবি, সভায় ৩ শর্ত জুড়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। আবার অন্য কিছু ভারতীয় মিডিয়ার খবর, শর্তের সংখ্যাটা আরও বেশি। তবে মোটা দাগে যেসব শর্ত নিয়ে আলোচনা বেশি তার মধ্যে অন্যতম পিসিবির ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব। ভারত আর বাংলাদেশকে নিয়ে একটা সিরিজ আয়োজনে আইসিসিকে শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। যদিও একই খবরে আরও উল্লেখ করা হয়, পিসিবির এই শর্ত সভায় বসেই প্রত্যাখ্যান করেছে আইসিসি। মূলত সিরিজ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইর হওয়ায় এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। অন্যান্য শর্তগুলোর মধ্যে বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশকে আর্থিকভাবে লোকসানে না ফেলার অনুরোধ করেছে পিসিবি। একই কারণে কোনো ধরনের শাস্তি কিংবা এফটিপিতে প্রভাব পড়বে না বলেও নিশ্চিত করা হয় আইসিসি তরফ থেকে। টি-20 বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে নিতে একটা যুব বিশ্বকাপের আয়োজক সত্ত্বও দেয়া হবে বাংলাদেশকে। পাশাপাশি আইসিসির বর্তমান রাজস্ব বন্টন নীতিতে পরিবর্তন দাবি করেছে বিসিবি। ক্রিকেটের বিশ্বায়নে নিজেদের অবদানের জন্য বছর প্রতি আরও বেশি অর্থ দাবি করেছে আমিনুল ইসলামের বোর্ড। যে অর্থ কাজে লাগানো হবে অবকাঠামো, তারকা তৈরি আর জাতীয় দলের মান বাড়াতে। ত্রিদেশীয় সিরিজ ছাড়া বাকি 2 শর্তে আইসিসি মৌখিক সম্মতি দিয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। 15 তারিখ ভারতের বিপক্ষে খেলার অনুমতি নিতে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে নিয়েছেন মহসিন নাকভি। সাব্বির মিথুন, সময় সংবাদ। এত সব বিতর্কের মাঝেই টি-20 বিশ্বকাপের চলমান আসরের সর্বোচ্চ রানের রেকর্ড করে কানাডাকে হারিয়েছে সাউথ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে 213 রানের বিশাল এক সংগ্রহ পায় প্রোটিয়ারা। 50 পেয়েছেন এইডেন মার্ক্রাম। 214 রানের টার্গেটে নাফনিতের 50-র পরও বড় হারের লজ্জায় পড়ে কানাডা। সাউথ আফ্রিকা জিতল 57 রানের বিশাল ব্যবধানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। সাউথ আফ্রিকার মতো টিমকে ব্যাটিংয়ে পাঠায় দিলপ্রীত বাজওয়ার দল। ম্যাচের শুরুতেই নিজেদের সিদ্ধান্তের কারণে ব্যাকফুটে চলে যায় ক্যানাডিয়ানরা। প্রথম ওভার থেকেই যা হারে হারে টের পায় তারা। এইডেন মার্ক্রামের সঙ্গে কুইন্টন ডি ককের জুটিতে দিশেহারা হয়ে পড়ে ক্যানাডিয়ান বোলাররা। প্রতিপক্ষকে একেবারেই পাত্তা দেননি 2 প্রোটিয়া ওপেনার। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই 70 রান করে ফেলেন তারা। পরে সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন হলে ভাঙে এই জুটি। 22 বলে 25 রান করেন ডি কক। জুটি ভাঙলেও এইডেন মার্ক্রামকে থামানো যায়নি। 32 বলে 59 রান করেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন। 10টা 4-এর সঙ্গে মারেন একটা ছক্কা। ক্রিজের অপর প্রান্তে থাকা রায়ান রিকেলটনও ছেড়ে কথা বলেননি। 21 বলে তার করা 33 রানে ছিল 3-4 আর 1 ওভার বাউন্ডারি। পরে ব্রেভিস রান না পেলেও পুষিয়ে দিয়েছেন ডেভিড মিলার এবং ক্রিস্টিয়ান স্টাপস। 23 বলে 39 রান করে অপরাজিত ছিলেন মিলার। 4-এর চেয়ে ছক্কাই ছিল তার ইনিংসে বেশি। আর স্টাপস করেন 19 বলে 34। সমান 2টা করে 4 ছক্কা ছিল তার ইনিংসে। দলের রান গিয়ে পৌঁছায় 213-তে। চলমান টি-20 বিশ্বকাপে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় রান। জবাব দিতে নেমে প্রথম বলেই বিদায় নেন কানাডার অধিনায়ক। লুঙ্গি এঙ্গিডির বলে ডিকককে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অধিনায়ককে হারালেও যুবরাজ শর্মাকে নিয়ে দলের হাল ধরেন নভনীত ধালিওয়াল। কিন্তু দলীয় রান 22 হতেই বিদায় নেন যুবরাজ। এরপর পুরোটা সময় এক পাশ আগলে রাখেন নভনীত। কিন্তু ক্রিজের অন্য পাশে ছিল ভাঙনের সুর। উইকেট পতনের মিছিলে যোগ দেন সবাই। নিকোলাস কির্টন আউট হয়ে যান 4 রানে। শ্রেয়াস প্যাভিলিয়নের পথ ধরেন 9-এ। হাঁস ঠাক্কার কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন নভনীতকে, তবে সেটা যথেষ্ট হয়নি দলের জন্য। 29 বলে 33 করে আউট হন হার্ষ, আর সাদ বিন জাফরের সংগ্রহ 11। একের পর এক সঙ্গী হারালেও নিজের রান বাড়াতে ভুল করেননি নভনীত। আউট হওয়ার আগে 49 বলে 64 রানের ঝলমলে এক ইনিংস খেলে যান এই ব্যাটার, আর 156 রানে থেমে যায় কানাডা। প্রোটিয়ারা প্রথম ম্যাচে জয় পেল 57 রানের ব্যবধানে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সব দাবি মেনে নিয়েছে আইসিসি। পূর্ণ অংশগ্রহণ ফি পাওয়া যাবে। এদিকে দিনভর ভারত পাকিস্তানের গণমাধ্যমে জরুরি সভা ছিল নিয়ে নানান গুঞ্জন। এসব খবরের বিস্তারিত নিয়ে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, আপনাকে স্বাগতম জানাচ্ছি সময় স্টুডিওতে। আপনাকে অনেক অনেক স্বাগত।
শুরু তো একটা ব্যস্ত একটা দিন হয়তো আপনাদের কলকাতাতেও পার করলো, সারা দিন ভর নানান গুঞ্জন ছিল লাহোরে ওই বৈঠকটাকে ঘিরে। শেষ পর্যন্ত সবশেষ খবরটা যদি আমি আপনাকে বলি যে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাচ্ছে, এখন বর্তমান প্রেক্ষাপটে এটা কি বিশ্বকাপের জন্য একটা দারুণ খবর কিনা? নিঃসন্দেহে বিশ্বকাপের যারা ক্রিকেট ভক্ত, যাদের কাছে সীমানা খুব একটা বেশি গুরুত্ব পায় না, আবার অন্যদিকে বিশ্বকাপটা জানেন যে ক্রিকেট বরাবরই এমন একটি খেলা যেখানে প্রত্যেক দর্শক নিজেদেরকে করেন সেই দেশের একজন যোদ্ধা হিসেবে। সুতরাং ক্রিকেটকে যারা ক্রিকেটীয়ভাবে দেখতে চাইছিলেন বরাবর, সেই অংশটি অনেক বেশি। তারা কিন্তু এখন স্বাভাবিকভাবেই ভারত পাকিস্তানের এই ম্যাচটি প্রত্যাশিতভাবেই তাদের কাছে একটি বড় খবর। এবং নিঃসন্দেহে টি-20 বিশ্বকাপ যে প্রশ্নের মুখে শুরুতে পড়েছিল, আপনি জানেন যে এই ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ফলে যে অবস্থা তৈরি হয়, সেখান থেকে আপাত দৃশ্যে যে দর্শকদের কাছে যে ফেস লস হয়েছিল আইসিসির, সেটা আপাতত 15 তারিখের এই রুদ্ধশ্বাসমূলক ম্যাচটি অনুষ্ঠিত হলে কিছুটা হলেও আমার মনে হয় যে ক্ষতিপূরণ হবে দর্শকদের ইমেজের ক্ষেত্রে। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে একটা টান উত্তেজনা চলছে। আজকে দিনভর নানা রকম ভাবে মিডিয়াতে বিভিন্ন ধরনের রকম খবর এসছে যে বিসিসিআই এই যে পাকিস্তান পিসিবি অথবা বিসিবির যে দাবি সেগুলো নাকচ করেছে, রিজেক্ট করেছে। কিন্তু দিন শেষে তো আইসিসি ভালো একটি খবর দিল, এবং যেটি কিন্তু ক্রিকেট ভক্তদের কাছে প্রত্যাশিতই ছিল। এটা সুব্রত, হয়তো এটা ভারত পাকিস্তান সমর্থকদের জন্য দারুণ একটা খবর, আপামর ক্রিকেট প্রেমীদের জন্য ভালো একটা খবর। তবে আপনার ইডেন গার্ডেন্সে তো এখন পর্যন্ত দুটো বিশ্বকাপের ম্যাচ হলো, আপনি কেমন আবহ দেখছেন? আপনারা কি বাংলাদেশকে মিস করছেন কিনা বিশ্বকাপে? দেখুন, এটা একটু গভীরে বলতে হয়। এই ইডেনটা তো স্বাভাবিকভাবেই প্রত্যেক যারা ক্রিকেট খেলতে আসেন, ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত, তাদের কাছেও এটি একটি নন্দনকানন। এবং নিঃসন্দেহে ক্রিকেটকে যারা ভালোবাসেন, এই গ্যালারিতে বসে নিজের দেশে হয়ে গলা ফাটাবেন, তাদের কাছেও এটি সত্যিকার অর্থে একটি প্রত্যাশিত নন্দনকানন। সুতরাং এই দুই পক্ষেরই কাছে একটি দৃষ্টান্ত এবং দ্রষ্টব্য। আপনি জানেন যে কলকাতার সঙ্গে বাংলা একটি আবেগ গভীরভাবে জড়িয়ে রয়েছে। আমি একটু ওই দিক থেকে আনতে চাই। আমরা যখন 7 তারিখে আমাদের দর্শক যারা দেখেছেন, সময় টেলিভিশনে আমার একটি প্রতিবেদন আমি করেছি যে 7 তারিখে যখন খেলাটি শুরু হলো, তার আগের দিন আমরা চিরাচরিত জানেন তা আমি তো প্রায় 2 দশকের বেশি কলকাতায় বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কাজ করি। আমি এই ছবি আমার জীবনে আমি কখনো দেখিনি। এত গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে, একেবারে শুনশান নীরবতা। আপনি শুধুমাত্র তাই নয়, প্রস্তুতির বিষয়টিও তখনও বাঁশ বাজছিল, পুলিশের ভ্যান জড়ো হয়নি, লাইট লাগানো হয়নি। আপনি ভাবুন, কয়েক ঘন্টা পর প্রত্যাশিত ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড। আপনি জানেন যে ইডেনের যে দর্শক আসন, সেটি এখনো পর্যন্ত কাগজে কলমে যেটি 68,000, সেটি উন্নীত করার কথা চলছিল। সেই উন্নয়ন কাজটিও হয়নি, সম্ভবত এই সমস্ত আশঙ্কা কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত আমাদের কাছে স্পেসিফিক তথ্য না থাকলেও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে এই 7 তারিখের ম্যাচে 18,000-এর মতো টিকিট বিক্রি হয়েছে। এবং পরের যে ইতালির সঙ্গে যে ম্যাচটি হয়েছে, পরের যে ম্যাচটি হয়েছে, সেখানেও কিন্তু খুব বেশি টিকিট বিক্রি হয়নি। এবং আমরা দেখেছি যে একটা সাদামাটা যে খেলা হয় সেরকমটি হয়েছে ইডেনের মাঠে, যেটা কিন্তু কলকাতার মানুষকে হতাশ করেছে। আপনি জানেন যে যেটা শুরুতেই বলছিলাম, যেটা কারণ কি, কারণ দুটো। প্রথমত হচ্ছে যে ভারতের দিক থেকে বা পশ্চিমবঙ্গের দিক থেকে এই 6টি ম্যাচ যে ইডেনে হবে, সেই ইডেনে কিন্তু একটিও টিম ইন্ডিয়ার কোনো ম্যাচ রাখা হয়নি। আইসিসি কিন্তু এই ম্যাচগুলো রাখেনি। এবং দ্বিতীয় যেটি কারণ বলে মনে করা হয়, বা আমি আমার নিজস্ব বিশ্লেষণ, সেটি হচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশ। আপনি জানেন যে বাংলাদেশের পক্ষেও কলকাতার একটা বড় সংখ্যক ক্রিকেট ভক্ত বা দর্শক, তারা কিন্তু বাংলাদেশের হয়ে গলা ফাটান। নিঃসন্দেহে এটা কিন্তু একটা বড় মিস বলে আমার কাছে, আয়োজকদের একটা বড় মিস বলে আমার কাছে মনে হয়েছে। সুব্রত, কিছুক্ষণ আগে এই মাত্র পাওয়া খবর পাকিস্তান নিশ্চিত করলো যে তারা ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে। তাহলে এত সব নাটকীয়তার পরে শুধুমাত্র আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের জন্যই বিশ্বকাপটা হাতছাড়া হলো। আপনি কি মনে করেন কূটনৈতিকভাবে এই বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার পেছনে বিসিবি আরেকটু দায়িত্বশীল হতে পারতো, বা কূটনৈতিক পদক্ষেপগুলো আরেকটু ভেবেচিন্তে নেওয়া যেত?
দেখুন, এখানে দুটো মেথড কাজ করছে। কূটনীতি তো দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার এবং সরকার একটি রাজনৈতিক দলের ম্যান্ডেট হয়ে সরকার আসে এবং সরকার একটি রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে বিবেচনা করে, তার একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে। এবার আপনি যদি সরকারের কথা বলেন, তাহলে আমি বলবো যে আইসিসির শুরু থেকে, আইসিসির দিক থেকে যে ছিল আইসিসি, সেটি হয়তো সরাসরি নেয়নি। সে কারণে এই দিক থেকে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল বটে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেটি হলো, আমার কাছে যেটি মনে হয়েছে, এখন হয়তো অনেক ক্ষেত্রে বাংলাদেশ আর্থিকভাবে প্রত্যাশিত তাদের যে অংশগ্রহণ সেটি দেওয়ার কথা বলা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে সম্ভবত খবরটি ফলো করে বলা হচ্ছে। তবে আপনি প্রশ্নটি খুবই জটিল, উত্তর দেওয়াটাও খুব জটিল। যদি কূটনৈতিকভাবে বলেন, তাহলে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে অবস্থা, আমরা যারা একটা হার্ডকোর দুই দেশের কূটনীতি নিয়ে কাজ করি, 2024-এর 5 আগস্টের পর থেকেই কিন্তু ওই কূটনৈতিক টানাপোড়েন চলছিল। নিঃসন্দেহে সেই কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবটা কিন্তু এই বিসিবির উপরে পড়েছিল, কারণ বিসিবির নিয়োগ বা আমাদের এখানে আইসিসির নিয়োগ বা আমাদের বিসিসিআই নিয়োগগুলো কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা থাকে। সুব্রত, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্য, জানাচ্ছিলেন সেখানকার বিশ্বকাপ পরিস্থিতি এবং বাংলাদেশে এই বিশ্বকাপে না থাকার মাধ্যমে ক্রিকেট ফ্যানদের বর্তমান সেখানকার অবস্থা। টি-20 বিশ্বকাপের আরও খবর। ডি গ্রুপের ম্যাচে কাল সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এম চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। আসলে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। এই ম্যাচে জয় পেলেই অনেকটাই সহজ হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ। অন্যদিকে আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাত। এর আগে সব মিলিয়ে শেষ 9 টি-20তে মাত্র 1 জয় পেয়েছে তারা। যদিও বিশ্বকাপের আগে নিজেদের দেশের আইএল টি-20তে খেলার অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাইবে ইউএই। দারুণ ছন্দে আছেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। এছাড়া পেসার আরফান জাওয়াদুল্লাহরা হতে পারেন ব্ল্যাক ক্যাপদের চিন্তার কারণ। তাই সহজ প্রতিপক্ষ হলেও জয় পাওয়াটা বেশ কঠিনই হবে নিউজিল্যান্ডের জন্য। টি-20 বিশ্বকাপে আসলে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে কাল মাঠে নামছে পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসে স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। জয় পেলেও আসলে প্রথম ম্যাচে পাকিস্তানের বেশ কঠিন পরীক্ষা নিয়েছে নেদারল্যান্ডস। ফাহিম আশরাফের ব্যাটিং নৈপুণ্যে শেষ রক্ষা হয়েছে তাদের। এই ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র খুব একটা সহজ হবে না মেন ইন গ্রিনের জন্য, কেননা নিজেদের প্রথম ম্যাচে জয় না পেলেও ভারতকে অনেকটাই নাকানি চুবানি খাওয়ায় এই ইউএসএ। বিশেষ করে বোলিংয়ে দারুণ ছন্দে অলরাউন্ডার শ্যাটলি ভ্যান শালউইক। ভারতের বিপক্ষে 1 ওভারে 3 উইকেট নিয়ে ভয় ধরিয়ে দেন এই পেসার। তাই পাকিস্তানের জন্য জয় পাওয়াটা অনেকটাই কঠিনই হবে। আবারও স্বাগত খেলার সময়। নারী এশিয়ান কাপ ফুটবলের খবর। বাংলাদেশ দল নিয়ে লুকোচুরি বাফুফের। আনিকা আলপিদের নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই সরিয়ে নিল ফেডারেশন। তবে এই দলেও উপেক্ষিত রয়ে গেছেন ফুটসালে অভিষেক আসরে দেশকে শিরোপা উপহার দেয়া সাবিনা মাসুরারা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা। এছাড়াও নতুন মুখ আলপি ও সৌরভী আফরিন। এদিকে বাফুফের একাধিক সূত্রের খবর 2-1টা পরিবর্তন আনা হলেও এটাই হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত দল। নারী এশিয়ান কাপ সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফুটবলাররা। এবার কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ার 5 ভেন্যুতে হবে নারী এশিয়ান কাপের ম্যাচগুলো। বাংলাদেশের গ্রুপে আছে 9 বারের চ্যাম্পিয়ন চীন ও 3 বারের চ্যাম্পিয়ন নারীদের র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা দল উত্তর কোরিয়া। 12 দলের টুর্নামেন্টে 4টি করে দেশ লড়বে নকআউটের জন্য। 3 গ্রুপ থেকে সেরা 2 দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের সেরা 2 দলও পাবে শীর্ষ 8-এর টিকিট। তাই
তাই সামর্থ্যের সেরাটা দিতে পারলে বাংলাদেশের সামনেও সুযোগ থাকবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার। তা করতে পারলে 2027 নারী ফুটবল বিশ্বকাপের পাশাপাশি 2028 সালের অলিম্পিকেও খেলার সুযোগ পেতে পারে আফিদারা। হাতে সময় নেই খুব একটা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ চীন, নর্থ কোরিয়া ও উজবেকিস্তান, যেখানে একের পর এক দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত, সেখানে চূড়ান্ত দল নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছে ফেডারেশন। নারী দলের ক্যাম্প শুরুর আগে 26 সদস্যের দল দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সংশোধন আনে বাফুফে। বলা হয় সেটা এশিয়ান কাপ নয়, বরং এশিয়ান কাপের অনুশীলনের জন্য ডাকা দল। নেপালে অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আবারও দল ঘোষণা করেছে বাফুফে। এবার দেয়া হয়েছে 26 সদস্যের চূড়ান্ত দল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। সুইডেনের ক্লাব ব্রোম্পসকর্নের অনূর্ধ্ব 19 দলে খেলেছেন তিনি। সিনিয়র দলেও অভিষেক হয়ে গেছে তার। ইউরোপের অভিজ্ঞতা এবার দেশের ফুটবলে কাজে লাগানোর চ্যালেঞ্জ 20 বছর বয়সী এই ফুটবলারের। মাত্রই ভারতের কাছে হেরে অনূর্ধ্ব 19 সাফে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। সে দল থেকে সুযোগ পেয়েছেন আলপি আক্তার। আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ফরওয়ার্ড। এবার সিনিয়র দলেও নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি। এছাড়াও প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার সৌরভী আফরিন। দলে ফিরেছেন আইরিন খাতুন ও সুরভি আকন্দ প্রীতি। দলে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে স্বপ্না মিলি ও অভিজ্ঞ রূপনাকে। আক্রমণে রাখা হয়েছে সাগরিকা সুরভি, শামসুন্নাহার জুনিয়র, তহুরা ও সুলতানাকে। রক্ষণে আফিদা কোহাতি, আফরিন নবিরন, শিউলি, শামসুন্নাহার সিনিয়র ও হালিমা। মাঝমাঠে স্বপ্না রানী, মুনকি, আইরিন শাহেদা, উমহেলা, ঋতুপর্ণা, মনিকা, আনিকা রানিয়া ও উন্নতি। এছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে অর্পিতা, সিনহা জাহান, শান্তি মার্ডি ও তনিমা বিশ্বাসকে। ফুটসাল জয়ের পরেও দলে উপেক্ষিত রয়ে গেছেন সাবিনা, সুমাইয়ারা। তবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার কিছু সময়ের মাঝেই দলের তালিকা সরিয়ে নিয়েছে বাফুফে। তবে ফেডারেশন সূত্রে খবর 2-1টা পরিবর্তন হলেও এটাই চূড়ান্ত বাংলাদেশের এশিয়ান কাপের দল। পারভিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ নারী ফুটবল লিগের শেষ ভাগে এসে ট্রফি উন্মোচন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে উপস্থিত ছিলেন 11 দলের অধিনায়ক। শেষ মুহূর্তে বাফুফের এমন আয়োজন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ফুটবলাররা। এদিকে ভবিষ্যতে নারী লীগ আরো বড় পরিসরে আয়োজন করতে চায় বাফুফে। বাংলাদেশ নারী ফুটবল লিগের বাকি আর মাত্র 2 রাউন্ড। এর মধ্যে জাতীয় নির্বাচনের ঠিক পরদিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শেষ রাউন্ডের খেলা, যা নিয়ে আছে শঙ্কা। 11 দলের লিগে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে 8 দল। লিগের যখন এমন অবস্থা, ঠিক শেষ দিকে এসে উন্মোচন করা হয়েছে ট্রফি। ক্যাপ্টেন্স মিটও আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পুরো অনুষ্ঠান ছিল ফুটবলারদের নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন 11 দলের ক্যাপ্টেন। তবে শেষ দিকে এসে ট্রফি উন্মোচন নিয়ে আক্ষেপ ফুটবলারদের কণ্ঠে। আমাদের এখানে আসতে হবে, তো ট্রফি উন্মোচন হবে, তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে। কারণ হলো সর্বপ্রথমই সবসময় দেখি যে ট্রফিটা প্রথমেই লিগ শুরু হওয়ার আগে উন্মোচন হয়। প্রথম যেদিন হচ্ছে লিগ শুরু হয়, সামনের দিকে উদ্বোধনী ম্যাচ থেকে ট্রফি থেকে বল নিয়ে যাই। তো এখন হয়তো ওরা ভিন্ন একটা প্ল্যানিং করছে, এই জন্য ভিন্নভাবে চেষ্টা করছে। বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি হিসেবে তড়িঘড়ি করে নারী লীগ আয়োজন করেছিল বাফুফে। একই ভেন্যুতে একাধিক ম্যাচ, অধিকাংশ ম্যাচ হয়েছে এক পেশে। লিগের মান নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মাঝে প্রস্তুতিটা কেমন হলো জাতীয় ফুটবল দলের? ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সগুলো কিন্তু নিজেদেরকে শো করতে পারছে, কিন্তু টিম ওয়ার্ক যেটা, যে এশিয়ান কাপে যে যাবো আমরা, একটা টিম বর্নিং, টিম কমিউনিকেশন, ওইগুলো আর কি ছিল না। কারণ আমরা সবাই বিভিন্ন ক্লাবে, তো ওই জিনিসটাই শুধু ছিল না। আর বাকিগুলো সব নিজেদের পার্সোনালভাবে যে গেমটা উন্নত করতে হবে গেমের মধ্যে, সেই জিনিসটা আসলে ধরতে পেরেছে। আমার কাছে মনে হয়েছে যে এইবার লিগটা আগের তুলনায় অনেকটাই কম্পিটিশন হয়েছে। তবে এই লিগ থেকে বেশ কয়েকজন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন হেড কোচ পিটার বাটলার। ভবিষ্যতে লিগের পরিসর বড় করার পরিকল্পনা করছে বাফুফে। এবার অ্যাটলিস্ট আমার ধারণা 5 থেকে 6টা টিম কিন্তু কম্পিটিটিভ হয়েছে। সো সেখান থেকে কিন্তু আমাদের আইডিয়াটা এসে আমরা 2 টায়ার করবো। বিকজ অ্যাজ আই সেইড, ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স। উনি ওখান থেকে 2 থেকে 3টা প্লেয়ারকে আইডেন্টিফাই করেছে, যারা ও আমাকে বলেছে এই লিগটা না হলে আমি প্লেয়ারগুলি পেতাম না। আগামী 13ই ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা নারী লীগ, তবে তা পুরোটাই নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। লা লিগায় টানা জয়ে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদ শিবিরে। ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারিয়েছে অল হোয়াইটরা। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপার লড়াই শক্ত করেছে লস ব্ল্যাঙ্কোস। এদিকে লিগ 1-এ বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।
মার্সেইকে 5-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল লুই এনরিকের দল। জোড়া গোল করেন ফরাসি তারকা দেমবেলে। লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ, আর হারের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ ভ্যালেন্সিয়ার। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় রিয়াল, যদিও গোলের জন্য দুদল আক্রমণে গেলেও তেমন কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি কেউ। 19 মিনিটে কিলিয়ান এমবাপ্পের শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই, তবুও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। অবশেষে ম্যাচের ডেডলক ভাঙে 66 মিনিটে। কারেরাসের প্রচেষ্টায় লিড নেয় মাদ্রিদিস্তারা। গোল হজমের পর ম্যাচে ফিরতে কয়েক দফা চেষ্টা চালালেও বল রিয়ালের জালে পাঠাতে পারেনি ভ্যালেন্সিয়া। ম্যাচের শেষ সময়ে চমক দেখান কিলিয়ান এমবাপ্পে। যোগ করা সময়ে ফরাসি তারকার গোলে লিড দ্বিগুণ করে লস ব্লাঙ্কোস। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে বার্সেলোনার সঙ্গে মাত্র 1 পয়েন্ট ব্যবধানে শিরোপার লড়াই জমিয়ে তুলল অল হোয়াইট বাহিনী। এদিকে লিগ ওয়ানে বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। মার্সেইকে 5-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লুই এনরিকের দল। ম্যাচের শুরুতেই দলকে লিড এনে দেন ওসমান দেমবেলে। 37 মিনিটে আবারও দেমবেলে চমক। নিজের জোড়া গোল পূরণ করে ব্যবধান বাড়ান এই ফরাসি তারকা। 2-0 গোল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে 64 মিনিটে আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে মার্সেই। এর 2 মিনিট পর আরও এক গোল যোগ করে পিএসজি। মার্সের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন কোরিয়ান মিডফিল্ডার ক্যাং ইন লি। 5-0 গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এদিকে এপিএল এর লিভারপুলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। অলরেডদের 2-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাল সিটিজেনরা। এদিকে বুন্দেসলিগায় হফেনহাইমকে 5-1 গোলে হারিয়ে জয়ে ধারায় ফিরল বায়ার্ন মিউনিখও। হ্যাট্রিক করেছেন লুইস দিয়াস ও জোড়া গোল হ্যারি কেইনের। ফুটবল যে কতটা অনিশ্চয়তার খেলা তার প্রমাণ আরও একবার পাওয়া গেল লিভারপুল ম্যানচেস্টার সিটির হাই ভোল্টেজ ম্যাচে। ম্যাচের শেষ 10 মিনিটে দৃশ্যপট বদলে ফেলে ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। 1 গোলে এগিয়ে থেকে লিভারপুল যখন জয় থেকে মাত্র 6 মিনিট দূরে, তখন ম্যানচেস্টার সিটিকে আশার আলো দেখান বার্নার্দো সিলভা। আর্লিং হল্যান্ডের বাড়ানো বল থেকে গোল করে দলকে সমতা এনে দেন এই পর্তুগিজ। ম্যাচের যোগ করার সময়ে এলিসন বেকারের ভুলে পেনাল্টি পায় সিটিজেনরা। স্পট কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন আর্লিং হল্যান্ড। যদিও জার্সি খুলে গোল উদযাপনের কারণে হলুদ কার্ড দেখতে হয় নরওয়েজিয়ান এই তারকাকে। এরপর আরও এক গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি, তবে ভিআরএতে সেই গোল বাতিল করে লিভারপুলের ডমিনিক সোবসলাই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর আগে 74 মিনিটে ফ্রি কিক থেকে সোবসলাইয়ের দুর্দান্ত গোলে প্রথম লিড নেয় লিভারপুল, যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। হাঙ্গেরিয়ান এই মিডফিল্ডারের ভুলেই লিড হারায় অলরেড। শেষ পর্যন্ত 2-1 গোলের জয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে 2-এ পেপ গার্দিওলার দল। এদিকে বুন্দেসলিগায় জয় ফিরেছে বায়ার্ন মিউনিখ। হফেনহাইমকে 5-1 গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। 20 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন, যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাভারিয়ানরা। 35 মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা, তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে আরও এক গোল পায় বায়ার্ন। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান 3-1 করেন লুইস দিয়াজ। বিরতির পর পালাক্রমে আক্রমণ চালায় বায়ার্ন। 62 মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল থেকে নিজের জোড়া গোল পূরণ করেন দিয়াজ। ম্যাচের অন্তিম সময়ে স্বাগতিক গোলরক্ষককে বোকা বানিয়ে হ্যাট্রিক আদায় করে নেন এই কলম্বোডিয়ান ফুটবলার, যা বায়ার্নের জার্সিতে দিয়াজের প্রথম হ্যাট্রিক। এই গোলে 5-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। জমকালো আয়োজনে ইতালিতে শুরু হয়েছে 25তম শীতকালীন অলিম্পিক। তবে খেলার মাঠের উৎসবের বিপরীতে মিলানের রাজপথে বইছে প্রতিবাদের ঝড়। পাহাড়ের গাছ কাটা, কৃত্রিম বরফের ব্যবহার আর আবাসন সংকটের অভিযোগে আন্দোলনে নেমেছেন হাজারো পরিবেশবাদী ও স্থানীয় মানুষরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ।
একদিকে অলিম্পিকের মশাল, অন্যদিকে ক্ষোভের আগুন। ইতালির ফ্যাশন নগরী মিলান এখন এক ভিন্ন যুদ্ধের সাক্ষী। 2026 শীতকালীন অলিম্পিকের আয়োজনে পরিবেশের অপূরণীয় ক্ষতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজারো আন্দোলনকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিক ভিলেজ এবং স্নো ট্র্যাক তৈরির নামে কর্টিনো দ্য এম্পেজর সংরক্ষিত বনাঞ্চলের শতবর্ষী লার্জ গাছ কেটে ফেলেছেন আয়োজকরা, যা স্থানীয় বাস্তুসংস্থানের জন্য চরম হুমকি বলে মনে করেন তারা। শুধু তাই নয়, বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে কৃত্রিম তুষার তৈরির জন্য বিপুল পরিমাণ পানি এবং বিদ্যুৎ খরচকেও পরিবেশ বিধ্বংসী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। এই গেম আর টেকসই নেই। পাহাড়গুলো এখন ফটকাবাজদের শিকারে পরিণত হয়েছে। 90 সেকেন্ডের একটি প্রতিযোগিতার জন্য আমরা আমাদের শত বছরের ঐতিহ্যবাহী বনাঞ্চল ধ্বংস করতে পারি না। তারা শুধু আমাদের ক্ষতি করছে তা নয়, পরের প্রজন্মকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে। এই গেমস পরিবেশ বিরোধী, একে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। এখানে বাচ্চাদের ফুটবল খেলা কিংবা সুইমিং পুলের জন্য প্রশাসনের কাছে পয়সা নেই, কিন্তু পরিবেশ নষ্ট করে এক আজব গেমস চালানোর অর্থ আছে। এটি অমানবিক এক সিদ্ধান্ত। উদ্বোধনী আয়োজনের পর শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রতিবাদ শুরু হলেও শেষ পর্যায়ে তার সহিংসতার রূপ নেয়। অলিম্পিক ভিলেজের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে ফ্লেয়ার উড়িয়ে প্রতিবাদ করেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে দাঙ্গা পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একে সবচেয়ে টেকসই অলিম্পিক দাবি করলেও বাস্তবের চিত্র বলছে ভিন্ন কথা। পরিবেশের পাশাপাশি মিলানের আবাসন সংকটের সঙ্গে অলিম্পিকের প্রভাব স্থানীয়দের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই আসর চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মিলানের এই প্রতিবাদী সুর উৎসবের আমেজে কতটা ছায়া ফেলবে এখন সেটাই দেখার বিষয়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সব দামই মেনে নিয়েছে আইসিসি। টি-20 বিশ্বকাপে পূর্ণ অংশগ্রহণ ফি পাবে বিসিবি। 2031 সালের আগে সুযোগ পাবে আইসিসির একটি ইভেন্ট আয়োজনেরও। ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, নানা নাটকের পর নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, নিশ্চিত করেছে ইসলামাবাদ। এবং দায় সারা নারী ফুটবল লিগের শেষ দিকে এসে ট্রফি উন্মোচন বাফুফের। শেষটায় এমন আয়োজনে ক্ষোভ ফুটবলারদের, আশ্বাসে সীমাবদ্ধ ফেডারেশন। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসীর সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ সাব্বির। প্রবাসের সময় দেখেছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।